আমার খুব খিদে পেয়েছে অতীন। আমার এই মহাক্ষুধা কে মেটাবে অতীন? নাম কি তোমার? ডামরি। প্রত্যেক দেবদেবীর পুজো আচ্চার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। আমি নিজের মতো করে একটু পুজো করে নিই। ও তো বড্ড বদলে যাচ্ছে দাদা, ওই মূর্তিটাই যত নষ্টের গোড়া। তাই তা বাবু, ভোগ দেবেন আমাকে? নমস্কার, আমি দেবযানী। স্টেটসম্যান দৈনিক ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছে আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। পরম, স্টেটসম্যান পরিবারের তরফ থেকে তোমাকে প্রথমেই জানাই স্বাগত। ধন্যবাদ। সামনেই আসছে তোমার আবার ওয়েব সিরিজ হইচইতে ভোগ। এই ভোগ শব্দটা আমি অন্তত আমার একটা জিনিস মনে হয়েছে, শব্দটা খুব ছোট একটা শব্দ, কিন্তু এর ব্যাপ্তি কিন্তু মারাত্মক। তো আর ইনফ্যাক্ট যে ভোগের আমরা যে অলরেডি ট্রেলার দেখেছি এবং অলরেডি এটা অডিও স্টোরি হিসেবেও একটা আলাদা জায়গা পেয়েছিল, তারপরে এইটা যখন আলটিমেট এবার পর্দায় দেখছি, কোথায় যেন একটা গা ছমছমানি ব্যাপার অলরেডি শুরু হয়ে গেছে ট্রেলার থেকেই। তুমি এই জার্নিটার সঙ্গে দীর্ঘদিন ধরে তোমার একটা যাত্রা হয়েছে, তুমি কিভাবে দেখেছো জিনিসটা? দেখো, এই জার্নিটার কথা বলতে গেলে আমাকে প্রথমত বলতে হয় যে আমাদের বাংলায় যারা আমরা সিনেমা সিরিজ বানাচ্ছি, কতিপয় 2-3 জনকে বাদ দিলে আমরা না একটু একটা নিজেদের একটা বাবলের মধ্যে বাস করি। হ্যাঁ, এবং তারপর আমরা বিলাপ করি যে আমাদের ছবি চলছে না কেন, আমাদের লোকে দেখছে না কেন। আমরা যেটা নোটিস করি না যে অ্যাকচুয়ালি মানুষ, যারা অডিয়েন্স, যারা দর্শক শ্রোতা, তাদের যদি আমি কনজিউমার ভাবি, তাহলে তারা কিন্তু তাদের বিনোদন বা তারা যে জিনিসটা দেখতে শুনতে চাইছেন সেটা ঠিকই খুঁজে নেন। এবার এই যে অডিও, বাংলায় অডিও স্টোরি, একদমই এইটার একটা ইতিহাস আছে। আমরা যখন ছোট ছিলাম তখন শনিবারের বারবেলা বলে একটা শ্রুতি নাটকের একটা ঐতিহ্য বাংলায় ছিল। সেইটা অডিও স্টোরির মাধ্যমে আজ থেকে 15 বছর আগে একটি বিশেষ রেডিও স্টেশনে আমার শুরু হয়, এবং তার যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা সেটা সম্বন্ধে কিন্তু তুমি দেখবে যে আমাদের মধ্যে অধিকাংশ পরিচালকরা সেটা নিয়ে কিন্তু ওয়াকিবহাল নন, আনফরচুনেটলি। একদম একদম। এইটা আমি আমার মতো করে আমি তো আর আমি তো অভিনয় করার পাশাপাশি পরিচালনা করি। গত 3-4 বছরে সেটা পরিচালনা করার হারটা একটু বেড়েছে। সেটা যখন আমি হারটা যখন বাড়ে পরিচালনা করার, আমি একটা খোঁজার চেষ্টা করছিলাম যে আমি কি বানাতে চাই, আমার ভয়েস, আমার ইন্ডিপেন্ডেন্ট ভয়েসটা কি হবে। সেটা করতে গিয়ে আমি সিগনেচার টিউন আমরা যেটাকে বলে থাকি, তো আমার অনেক রকম জনরার ভাল লাগে, কিন্তু আমি রিয়েলাইজ করি যে এই অডিও স্টোরির জনপ্রিয়তাটা একটা এমন জিনিস যেটা আমাদের কিন্তু একটুখানি নজর দেওয়া দরকার, যেটার দিকে। সেটা দিতে গিয়ে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে সব থেকে বেশি যে অডিও স্টোরিগুলো জনপ্রিয় সেগুলি কিন্তু অলৌকিক গল্প ভিত্তিক যে গল্পগুলো সেগুলো মানুষকে বেশি। এবার সেটা কেন? তার কারণটা হচ্ছে যে আমরা বাঙালিরা, আমি বলছি বাঙালি হিন্দুরা আর কি, অধিকাংশই কিন্তু আমরা শাক্ত, শক্তির আরাধনা করি। তার মানে এই না যে আমরা অন্য দেবদেবীর পূজা করি না, কিন্তু আমাদের মূল অভিমুখটা কিন্তু হচ্ছে আমাদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, তারপরেই যদি কিছু থাকে সেটা কালী পুজো। হ্যাঁ, তো আমরা মাতৃশক্তির দশমহাবিদ্যার আমরা পূজারি, ঠিক আছে। এবার সেই জায়গা থেকেই আমাদের সংস্কৃতির মধ্যে ভীষণভাবে তন্ত্র ভিত্তিক আলোচনা জড়িয়ে আছে, মিলেমিশে আছে আর কি। এটার একটা সমাজতাত্ত্বিক দিক আছে গোটা জিনিসটা, সেটা আমাকে খুব ফ্যাসিনেট করতে আরম্ভ করে, এবং আমি সিদ্ধান্ত নিই যে আমি একটু এই ভিত্তিক গল্প অলৌকিক স্পেসে করব। এবার এতটা তো লোককে বোঝানো যায় না। আমি এসে তখন প্রথম বলি যে আমি
আমি সুপার ন্যাচারাল হরর নিয়ে কাজ করতে চাই, সে সকলে সকলে খুব অবাক হয়। তার কারণটা হচ্ছে যে দর্শক বা শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হওয়া সত্ত্বেও সামহাউ পর্দায় এই গল্পগুলো খুব কম উঠে এসেছে। লোকে ভয় পেয়েছেন এক্সাক্ট বাতাবরণটা তৈরি করতে পারবো কিনা, এক তো এইটা। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে যে এই ভূতের গল্প বলে জিনিসগুলোকে একটু দূরে সরিয়ে রাখার টেন্ডেন্সি আমাদের আমাদের মানে যারা চিত্র পরিচালক বা ইত্যাদি আমাদের মধ্যে আছে এই জিনিসটা, যে এটা একটু ইনফিরিয়ার, এটা একটু মানে লেসার আর্ট এরম বলে আর কি। আমার কাছে সেটা কখনোই মনে হয়নি। আমার কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ধারা বলে মনে হয় অলৌকিক গল্প সিনেমা, বিদেশে এবং আমাদের দেশে। তো আমি মনে করি যে আমি যদি শুরু করি জিনিসটা করার চেষ্টা করি, সেইখান থেকেই পণ্য সবরের সাপ দিয়ে শুরু করা আমার, এবং সেইখান থেকে আমার এই জার্নিটা শুরু হয়েছে। করতে করতে আজকে আমি পণ্য সবরের সাপ, নিকষ ছায়া এবং এখন ভোগ, এবং আগামীতেও কিন্তু আমি আরো বেশ কিছু এই ধরনের গল্প নিয়ে ভাবনা কাজ চিন্তা করার তোমার কথা রয়েছে ভাবছি। আর তো কি। সেইটার জন্যই এইখানে এসে উপস্থিত আজকে আমরা হয়েছি। এই জায়গাটায় দাঁড়িয়ে একটা জিনিস আজকে তোমার কাছ থেকে ভীষণ জানতে ইচ্ছে করছে, মানে একটা পরমের জার্নি যদি আমি এইভাবে ভাবি, তোমার মানে এই যে অলৌকিক বা এই যে জিনিসগুলো যেটা মানুষকে ভীষণ টানে, কোথাও তো এগুলো আমাদের জীবন থেকেই তো উঠে আসে। তুমি কি এরকম ঘটনা কখনো নিজে ফিল করেছো, এগুলোকে চাক্ষুষ দেখেছো? এই মানে মানুষ যখন এগুলোর দেখো, মধ্যে এই দিয়ে প্রশ্নটা যায়, না আমি তোমাকে বলি, এটা সবসময় শুনতে হয়, যে কোনো অলৌকিক গল্পভিত্তিক কাজ করতে গেলে এই প্রশ্নটা উঠে আসে। এবার আমাকে তুমি বলো, ধরো আজকে একজন চিত্র পরিচালক সিরিয়াল কিলিং নিয়ে ছবি বানাচ্ছেন, কথার কথা বলছি, তাকে তো এই প্রশ্নটা করা হয় না যে আপনি নিজে সিরিয়াল কিলিং করেছেন কিনা, কিংবা করতে হবে না, আপনি চাক্ষুষ করেছেন কিনা সিরিয়াল কিলিং, বা আপনি অভিজ্ঞতার না। মধ্যে দিয়ে গেছেন কিনা। এবার এটা ব্যাপারটা হচ্ছে কেউ কি জানো তো, এটা না অদ্ভুত একটা মেন্টাল কানেকশন যে এটা হ্যাঁ, এবার একটা কথা সত্যি যে আমি বিশ্বাস করি যে আমি যদি ভয় মানে অতিলৌকিক বা অপার্থিব ভয়ের গল্প যদি আমি বলতে চাই, তাহলে এই ভয়ের রসটা আস্বাদন আমাকে করতে জানতে হবে। এবার আমি যদি বলি না আমি আমার এসব কোথাও গিয়ে ভয়টায় কিছু লাগে না, আমি কিন্তু তাও আমি ভূতের ছবি বানাই, আমি সেটা বিশ্বাস করি যে আমাকে ভয়ের একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করতে হলে আমাকে নিজেকে ভয় পেতে জানতে হবে। এবং আমি ভয়ে ছোটবেলা থেকে পাই, অপার্থিব অতিলৌকিক অলৌকিকে ভয় পাই। তার মানে কি এই যে আমি কোথাও যাই না, কোথাও একা ঘরে থাকি না, তা একদমই না। আমি যে কাজ করি সেই কাজটার জন্য আমি মানে দিনের পর দিন একলা একটা অচেনা হোটেলে থাকি, অচেনা বাড়িতে থাকি, এবং সেখানে আমার যেটুকু ভয় লাগে সেই ভয়টাকে আমি আমার চলার পথের পাথে হিসেবে সঞ্চয় করি, ঠিক আছে? সেটাকে আমি কনফ্রন্ট করি, সেটার মুখোমুখি দাঁড়াই, ঠিক আছে? আমাকে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে ভয়ের একটা জিনিস বানাতে গেলে আমাকে নিজেকে সেই ভয়টা পেতে হবে। তার মানে এই না যে আমাকে আমার নিজের একটা ভৌতিক অভিজ্ঞতা চাক্ষুষ করতে হবে, তা না হলেও আমাকে ভয়টা পেতে জানতে হবে। অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে তর্ক আমাদের দারুণ, মানে তর্ক শব্দটা নয়, মানে এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়। এবং এই জিনিসটা কিন্তু এটা কিন্তু আজকে ভীষণ মানে তোমার কাছ থেকে মানে সেই পরমকে যেভাবে আমরা দেখে এসেছি, আর তারপরে পরম যেভাবে ধারা বদলে বদলে তার যে প্রেজেন্টেশনটা দিচ্ছে, কোথায় পরম বারবার প্রমাণ করেছে যে আমি কিন্তু ম্যাচিওর্ড হয়ে গেছি। এই কারণেই প্রসঙ্গটাই আসছি, তোমার ছবি এই বছর যেভাবে চর্চায় উঠে এসছে, সেখান থেকে দাঁড়িয়ে এই রাত তোমার আমারে, ঠিক তার আগে তুমি যাদের নিয়ে ছবি করেছিলে অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তনুজা দেবীকে নিয়ে তুমি যখন ছবিটা বানালে, সেই ছবির মধ্যে দিয়ে তুমি যে জার্নির গল্পটা বলেছিলে আর আজকের জার্নির গল্পটা, এই দুটোর মধ্যে তোমার জীবনবোধ যে কতটা বদলে গেছে সেটাও কিন্তু তার প্রমাণ পেয়েছি আমরা। হ্যাঁ, নিঃসন্দেহে। মানে একটা মানুষ, আমরা বলি মানুষ পরিবর্তন হয়, মানুষের বিবর্তন হয়। এবার বিবর্তনের মধ্যে একটা পরিবর্তনের কোশেন্ট আছে, কিন্তু সেটা ফান্ডামেন্টালি মৌলিকভাবে আমরা পরিবর্তন হয়ে যাই না, আমরা বিবর্তিত হই। হ্যাঁ, তো সেটা তো আমার বয়সের সঙ্গে সঙ্গে সেটা হয়েছে, এবং সেটা নিজে রিয়েলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, উপলব্ধি করাটা। মানে আমি কিন্তু একই সঙ্গে মানে এখন আমি সেই মাইন্ড স্পেসটাতে অন্তত বিচরণ করি বা করার চেষ্টা করি, যেখানে আমি একদিকে পর্ণসবরী বা নিকষ ছায়া বানাতে পারি, আবার একই বছরে 2-3 মাসের গ্যাপে আমি এই রাত তোমার আমারও বানাতে পারি, বা
একদম একটা সম্পূর্ণ হ্যাঁ, অন্য অন্য ধারার একটা ছবি, ধারার- অন্য জিনিস কমপ্লিটলি সেটা যাতে তৈরি করতে পারি। তো সেটার জন্য একটা যত্ন, একটা মনোযোগ এবং একটা ফোকাস লাগে। সেটার জন্য আরেকটা জিনিস হয়তো লাগে, সেটা হচ্ছে যে আহ, আমাদের যে বহির্বিশ্বটা, সেটা সম্বন্ধে, বহির্বিশ্ব মানে আহ, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের পৃথিবী, সেটাতে কি ঘটছে সেটা নিয়ে সচেতনতা সবসময় আমার থেকেছে এবং আগামীতেও থাকবে। কিন্তু আমাদের যে আপাত বহির্বিশ্বটা, মানে এই ধরো ইন্ডাস্ট্রি, হুম। ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, পাঁচটা লোক কি বলছে, এটা কি বলছে, ওটাতে কি হচ্ছে, এইটা নিয়ে বিব্রত বা বিচলিত থাকাটা থেকে একটু দূরে থাকলে আমার মনে হয় এই ফোকাসটা বা এই যত্নটা একটু বেশি করা যায়। এই ঠিক রাজ্য রাজনীতি সবটা নিয়ে তুমি যখন বলছো, এই ভোগ গল্পটার মধ্যে দিয়ে তুমি আজকের সেই সমাজটাকেও কি একটু মানে এলাবোরেট করছো? দেখো, ভোগে সেটা সুযোগ নেই, আচ্ছা, অনেস্টলি বলছি, এবং সুযোগটা আমি যদি জোর করে আনতে যেতাম সেটা তাহলে বাজে। গল্পটা পরিবর্তিত হয়ে যেত। সেটা আমি করতে চাইনি, তার কারণ গল্পটা এতটাই এতটা দর্শকপ্রিয়। দর্শকপ্রিয় গল্প, তো মানে সেই কারণে আমি সেটাতে ওই দায়টা আমি এই গল্পটার উপর চাপাইনি। কিন্তু আহ, আহ, তুমি যদি পর্ণসবরীর সাপ দেখো, আহ, যে কোনো গল্পের মধ্যে কিছু উপাদান লুকোনো থাকে। একদম সেটা ভীষণ মাত্রায় ছিল। সেইটা বর্ণসাবরীর সাপের মধ্যে ধরো, এই যে আমরা দেখছি আজকে সারা আমাদের দেশে, পৃথিবীতে কথায় কথায় মানুষকে বডি শেম করা হচ্ছে। একদম। হ্যাঁ, সে কে কেমন দেখতে তাই নিয়ে আমরা ছোটবেলা থেকে মানে শুনে এসেছি, কারোর কোনো ফিজিক্যাল ডিফর্মিটি থাকলে সেটা নিয়ে কথা বলতে নেই। হ্যাঁ, আর এখন ঠিক উল্টো হয়ে গেছে। মানে এখন একজন সাংবাদিক, তিনি যদি একটু পৃথুলা হন, তিনি যদি একটু মানে তিনি যদি একটু তথাকথিতভাবে একটুখানি মানে সরি মোটা হয়, মোটা হন, তাকে নিয়ে মানুষ যেভাবে যে ভাষায় লেখে সোশ্যাল মিডিয়াতে, সেটা দেখলে পরে মানে 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 কি বলবো, মানে শকড হতে হয় যে তাহলে কি আমরা সব ভুল শিখে বড় হলাম, এরকম মনে হয়। তো সেই জিনিসটা কোথাও একটা অ্যাড্রেস করা ছিল। নিকশ সাথে একটা অন্য জিনিস অ্যাড্রেস করা ছিল। ভোগের ক্ষেত্রে এই সামাজিক কোনো চেতনার জায়গা সে অর্থে নেই, কিন্তু একটা জিনিস ডেফিনেটলি আছে, সেটা হচ্ছে, দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমরা কিভাবে আমাদের মন খারাপকে দূরে সরিয়ে রাখতে চাই, এবং মন খারাপের সামনাসামনি আমরা দাঁড়াই না। তার ফলে যেটা হয়, ভিতরে ভিতরে কিন্তু আমাদের ক্ষরণ হতে থাকে। আমার কাছে অতীন চরিত্রটা এমন একটি চরিত্র যে আর্থিকভাবে সচ্ছল, তার বাবা মা কেউ নেই, সে একটা আসলে কিন্তু খুব একলা একটা মানুষ। তার যেই একলা হওয়াটা, এটাকে একলা হওয়ার যে, একলা থাকার যে খারাপ লাগাটা, সেটা সামনাসামনি সে দাঁড়ায় না, সেটাকে সে স্বাধীনতার মতো করে উদযাপন করার চেষ্টা করে। কিন্তু আসলে কিন্তু তার একটা মন খারাপ আছে জিনিসটা নিয়ে। হ্যাঁ, সেটা সামনাসামনি সে দাঁড়ায় না, ঠিক আছে। এবং সেই রাস্তাটা দিয়েই কিন্তু এই দেবীকে নিয়ে, দেবী মূর্তিকে নিয়ে অবসেশনটা প্রবেশ করে। তো এরকম প্রত্যেকটা গল্পেরই কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাকড্রপ থাকা, প্রেক্ষাপট থাকাটা খুব জরুরি। মানে সম্প্রতি তুমি জানো, একটি পডকাস্টে করতে গিয়ে একটি মানে আমাদের একজন জনপ্রিয় ইউটিউব রিভিউয়ার, তার সঙ্গে আমার একটি কথা নিয়ে, একটি আলাপচারিতা নিয়ে বেশ মজা টজাও হয়েছে। তো সেটা মানে আমার বক্তব্যটাই ছিল হচ্ছে যে, আমরা যদি ভেবে নিই না, মানে হরর মানে হচ্ছে শুধু সাউন্ড লাইটের খেলা, তাহলে আমার আর পর্দায় করার দরকার কি? তাহলে তো সাউন্ড লাইটের খেলা হলে আমি তো একটা মানে আমি একটা বড় একটা সার্কাস আয়োজন করলেই তো হয়, তা তো নয় জিনিসটা। হ্যাঁ, হররকে আগে বুঝতে হবে তার প্রাইমারি ইমোশনটার জায়গা দিয়ে। হরর মানে এই যে আত্মারা ফিরে আসেন পৃথিবীতে, তারা কেন আসেন? তারা আসেন তাদের একটা কি বলবো, অসম্পূর্ণ কাজ রয়ে গেছে পৃথিবীতে। সেইটা হয়, সেটা প্রতিশোধের পিছনে রাগ আছে, সেটা তাদের প্রেমের জন্য ফিরে আসতে পারেন, অসম্পূর্ণ প্রেমের জন্য। তার পেছনে ভালোবাসা আছে, স্নেহ আছে, যৌনতা থাকতে পারে, সেটা আছে। তো এইগুলো না বুঝলে হরর শুধুই সাউন্ড আর লাইটের মজা হয়ে থাকবে, আর কিছু হবে না। সাউন্ড আর লাইটের মজা দরকার, ভীষণ দরকার, সেটা দরকার, কিন্তু তার সঙ্গে কাঠামোটা যদি আমি না প্রোভাইড করি, তাহলে না সবসময় ঠিক আছে, শুধু ঝুমঝাম আওয়াজ হলো, ওরকম হয়েই থাকবে। সব মিলিয়ে কিন্তু ভোগের একটা আলাদা মানে দর্শককুল অপেক্ষায় রয়েছে, কারণ 1 তারিখ থেকে এটা হইচইতে
দেখানো শুরু হচ্ছে, ফিল্মিং হচ্ছে, সেটা তো দেখতেই হবে আর কি। তারপরেও একটা জিনিস, 2024 থেকে 2025 তোমার কাছে অনেক কিছু নিয়ে আসছে। তোমার জীবনেরও অনেক পরিবর্তন হতে চলেছে 2025। তো তোমার দেখাটা যদি একটু শেয়ার করো। দেখো 2025 বছরটা শুরু হয়েছে মানে এখনো অবধি ভীষণ একটা পজিটিভ, ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো গেছে। আমার শুরু হয় একটি ছবি দিয়ে, যে ছবিটিতে আমি অভিনেতা, এবং সেই ছবিটি দর্শকের খুব ভালো লাগে এবং তাতে আমার কাজ ভীষণভাবে মানুষ সমাদর করেছেন, সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সত্যি বলে সত্যি কিছু নিয়ে কথা বলছি। তার একদম গা লাগিয়েই বলা যেতে পারে এই রাত তোমার আমার মুক্তি পায়, যেটা আমরা কেউই ভাবিনি যে ছবিটি মানে সিনেমা হলে এতটা সফল হবে। সেটা হয় এবং ভীষণভাবে মানুষকে নাড়া দেয়। তারপরে কিলবিল সোসাইটি হয়েছে, তারপরে ভোগ মুক্তি পেতে চলেছে। সো হ্যাঁ, এবার এবং তার সঙ্গে তুমি যেটা আসলে বলার চেষ্টা করছো, যে যেহেতু আমাদের জীবনে, আমার এবং পিয়ার তোমাদের দুজনের জীবনে একজন নতুন মানুষ আসতে চলেছেন, এবং সেখান থেকে পরমকে আমরা পুরো মানে সেই হাফ চকলেটের পরম কোথাও মানে আমাদের মনে থাকা, এবং আমাদের সেই জার্নি শুরু হওয়া হাফ চকলেটের পরম আর আজকের পরমের জার্নির ওঠা পড়া একটা দারুণ সুন্দর কার্ভ আছে, অবভিয়াসলি একটা কার্ভ আছে। সেটা তো নিশ্চয়ই, আমি তো আর কিছু করিনি, আমি তো সিনেমাটাই করে গেছি সারা জীবন। সো সেই আর্টটা আমি নিজেও এনজয় করি সবসময় নিয়ে, সেটা নিয়ে যে ভাবি সবসময় তা না, সবসময় তো ভাবতে থাকলে এটা ভাবার না, ভাবলে তুমি কাজ করতে পারবে না। আমরা তো পরম আস্তে আস্তে কবে মুম্বাইতে পরমের একটা জায়গা হয়ে গেছে, এবং পরম আস্তে আস্তে নিজেকে বিভিন্ন জায়গায় মেলে ধরেছে। আর তার সঙ্গে আমার যেটা তোমাকে দেখা ভীষণ ভাবে, সেটা হচ্ছে তুমি আস্তে আস্তে যে ডিরেক্টোরিয়াল ব্যাপারটাতে নিজেকে তুমি তো অনেকদিন ধরেই ডিরেক্টর হিসেবে কাজ শুরু করে দিয়েছিলে, এবং সেটারও যে আস্তে আস্তে এক একটা পরিণত হচ্ছে, এবং সেই তোমার ভাবনা চিন্তার সঙ্গে সেটা আমরা ব্যাপ্তিগুলো পর্দায় ফুটে উঠছে। ধন্যবাদ দেবজানি, তুমি এত সুন্দর করে এটাকে আর্টিকুলেট করলে বলে। এবং এটার একটা মানে আলাদা। আর আমার লাস্ট একদম শেষের দিকে একটা সেই কেন এখান থেকে বলছি, তোমার তো অঞ্জনদার হাত ধরে তো তোমার একটা জার্নি শুরু হয়েছিল। তারপরে এই মানুষগুলোকে তোমার অনেক মানুষকে তুমি যখন পর্দায় গিয়ে তাদেরকে মানে পর্দার পেছনে দাঁড়িয়ে তাদেরকে ডিরেকশন দাও, হাউ টু ফিল, এই ফিলিংসটা কেমন থাকে? তারা আমার সহকর্মী, তখন আমার কুলিগ তারা। অঞ্জনদার সঙ্গে তুমি অঞ্জনদার কথা বলছো বলে বলছি, অঞ্জনদার সঙ্গে আমার 25 বছরের পরিচয় সম্পর্ক। মাঝে দীর্ঘ সময় গেছে যখন আমরা কথা বলিনি বা কাজ করিনি একসঙ্গে। অঞ্জনদা একটু আনপ্রেডিক্টেবল মানুষ। ওনার মানে উনি যদি মানে অনেক ক্ষেত্রেই হয় যে উনি বলেন যে মানে ওই একটা কথা আছে না যে যাইবি দক্ষিণে বলিবি বামে, তো ওইটা আছে অঞ্জনদার ক্ষেত্রে। সেটা মেনে নিয়ে অঞ্জনদার সঙ্গে আমার সম্পর্কটা থেকেছে, এবং অঞ্জনদাকে যে কারণে ভালোবাসা দরকার বা ভালোবাসা যায় বা ভালোবাসতে হয়, সেই কারণে ভালোবেসে এসেছি। অঞ্জনদার সঙ্গে ঝগড়াও করেছি, যে কারণে ঝগড়া করা উচিত সেই কারণে, আগামীতেও করব। কিন্তু আগামীতে অঞ্জনদার সঙ্গে এই ভালোবাসার সম্পর্কটা কিন্তু থেকেই যাবে। একই রকম ভাবে অঞ্জনদাকে যখন আমি পরিচালনা করছি, তখন অঞ্জনদা আমার একজন অভিনেতা, সেই ব্যাপারে আমি কিন্তু ভীষণভাবে নির্দয়। তখন অঞ্জনদার সঙ্গে আমার 25 বছরের সম্পর্ক কি ক বছরের সম্পর্ক, সেটা আমার তখন মাথায় থাকে না। থ্যাংক ইউ। সবকিছু নিয়ে আজকের একটা জমজমাট আড্ডা, কিন্তু ভোগ মিস করলে চলবেই না একদম, কারণ আমরা সবাই জানি সেই একটা জনপ্রিয় অডিও স্টোরি, আর পর্দায় দেখতেই হবে। দর্শকদের আর কিছু বলবে তুমি? এটাই বলবো যে জানি ভীষণভাবে জনপ্রিয় একটি অডিও স্টোরি, এবং সাহিত্য হিসেবেও ভীষণভাবে জনপ্রিয়। সেটাকে আমরা পর্দায় তুলে ধরেছি। যে সাড়া আমরা ট্রেলার বেরোবার পরে পেয়েছি, মানে আমি একদম ক্রমবর্ধমান মানে ক্রমটা বলতে পারি। যখন প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বেরোয় আমার এবং অনির্বাণের, অনেক লোকেরই আমরা দেখেছি, আমরা জানি যে প্রচুর সংশয় ছিল কি হতে চলেছে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও কেন। সেখান থেকে যখন টিজার বেরোয় তখন এই মতটা অনেকটা বদল হয় আমরা দেখতে পাই। ট্রেলার বেরোবার পর আরো অনেকটা বদল হয় আমরা দেখতে পেয়েছি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার যারা চারটে খারাপ কথা এসে লেখার, তারা তো লিখবেন, সেটা নিয়ে ভাবিত নই। তবে আমার এখনো অবধি করা সমস্ত সুপারন্যাচুরাল জনরা নিয়ে যা কাজ আমি এখনো অবধি করেছি, তার মধ্যে ভোগ আমাকে নিজেকে ব্যক্তিগতভাবে সব থেকে বেশি পরিতৃপ্তি দিয়েছে। আশা করি সেই পরিতৃপ্তিটা দর্শকরা পাবেন ভোগ দেখে হইচইতে 1 মে থেকে।
ওসব পুজো আচ্ছা কিছু জানি না, ভেতর থেকে একটা ইচ্ছেও হলো দেবীকে পুজো করার।